অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক ডক্টর পাকরাশি ও নীল ফুল। মাথার ডান দিকটা এমন ধরে আছে স্যার, কিছুতেই কিছু হচ্ছে না। কি করা যায় বলুন তো? কফি খাও। চা খেলাম এই মাত্র, কোনো কাজই হলো না। একটা ওষুধ খেয়ে নি, কি বলেন? এই বলে আমি পকেট থেকে একটা মাথা ধরার ওষুধের পাতা বের করে একটা ওষুধ টিপে বের করে মুখে দিয়ে জল দিয়ে গিলে ফেললাম। জলটা ঢকঢক করে খেয়ে নিয়ে দেখি টেবিলের ওদিক থেকে ডক্টর পাকরাশি আমার দিকে ঝুলঝুলে চোখে তাকিয়ে আছেন। ডক্টর পাকরাশিকে তো আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য আমারই অবশ্য আরেকটা পরিচয় দিয়ে দেওয়া উচিত। আমাদের পাড়া সেই পাগলাটে বুড়ো ভদ্রলোক, উস্কো খুস্কো চুল, চোখে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, যেন কখনো কোথাও মন টিকছে না। তিনি নাকি সাইকোলজিতে এমএ করেছেন, তুলনামূলক সাহিত্যে এমএ করেছেন, ইতিহাস, দর্শন, এমনকি পার্সি সাহিত্যেও নাকি এমএ করেছেন। তার 3-4টে ডক্টরেট নাকি রয়েছে এইসব বিভিন্ন বিষয় ছড়িয়ে ছিটিয়ে। ভাবা যায়। আমি অবশ্য মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত কিছু জানি না। পাড়ার চায়ের দোকানে তার সঙ্গে আমার আলাপ। আমি মাঝে মাঝেই তার কাছে আসি গল্প শোনার জন্য। তিনি বলেন তিনি নাকি অনেক বছর ধরে সাইকিয়াট্রি প্র্যাকটিস করছেন। যা পাগলাটে লোক, পাগলদের ডাক্তার হওয়াই তার পক্ষে ঠিক। তা সবই হলো পাগল ছাগলদের নিয়ে গল্প। আমার অবশ্য শুনতে খুব ভালো লাগে। সে যাই হোক, কোনো গল্পের মধ্যে নয়। আমরা এখন আছি আমাদের পাড়াশি চা কফির দোকানটায়, যেখানে ডক্টর পাকরাশির সঙ্গে আমার আলাপ হয়েছিল প্রথম। টেবিলের ওদিকে বসে থাকা ডক্টর পাকরাশির দিকে তাকিয়ে আমি বললাম, এইভাবে চেয়ে আছেন কেন? তোমার মূর্খামি দেখছি। হ্যাঁ, কি অন্যায়, একেবারে মূর্খ বলে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি মূর্খামিটা দেখলেন একটু বলুন দেখি। হাসলেন ভদ্রলোক। হাসি দেখলে মনে হবে দুনিয়ার কোথায় কি হচ্ছে জানেন না, কিন্তু পেটে পেটে শয়তানি। ওয়ে, আমার উপর রেগে গিয়ে মুখখানা মন গোঁজ করে ফেলো না। এই যে মাথা ধরেছে বলে টপাত করে একটা বড়ি গিলে ফেললে, এটা কি খুব ভালো কাজ হলো? বলছি মাথাটা কিরকম ভার হয়ে আছে, তা বলে বড়ি খাবে? বড়ি বড়ি করছেন কেন? এ তো মাথা ব্যথার ওষুধ। মাথা ব্যথার কোনো ওষুধ হয় না। মাথা ব্যথা কোনো রোগই নয়, অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বেগর বাইয়ের ফলে মাথা ধরে, বুঝেছ? কিন্তু এগুলো খেলে তো মাথা ধরা কমে যায় মাঝে মাঝে। হ্যাঁ, সব সময় নয়, ঠিক, কিন্তু মাথা ধরলেই তুমি ওষুধটা খাও। হ্যাঁ, অর্থাৎ একটা মানসিক নির্ভরতা বা ডিপেন্ডেন্স তোমার ওই ওষুধটার উপরে তৈরি হয়ে গেছে, তাই তো? তাই বলছেন? হাসলেন ডক্টর পাকরাশি। বললেন, না, তা এখনই বলছি না, তবে আমার বক্তব্য ওষুধ বেশি খেও না। হঠাৎ করে ডিপেন্ডেন্স তৈরি হয়ে গেলে মুশকিলে পড়বে। আর ওষুধ খাওয়া সবসময় ভালো নয়। ওষুধের প্রচুর সাইড এফেক্ট থাকে কিনা। মানুষের তৈরি ওষুধ মাঝে মাঝে মানুষের অস্বাভাবিক জীবনকে স্বাভাবিক করে তুলতে গিয়ে ঠিক উল্টোটা, অর্থাৎ কিনা মানুষের স্বাভাবিক জীবনটাকেই অস্বাভাবিক করে তুলতে পারে। গল্পের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কিরকম কিরকম? ডক্টর পাকরাশি বললেন, তখন আমি বুঝলে হল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে গেছি একটা সাইকিয়াট্রি সেমিনারে পেপার পড়তে। সেখানে গিয়ে আমার হঠাৎই দেখা হলো কেম্পের সঙ্গে। কেম্পকে তুমি চেনো? বলেছি তোমার কেম্পের গল্প। আগে না, আমাকে বিনীতভাবে উত্তর দিতে হয়। ডক্টর পাকরাশি শুরু করেন, কেম্প একজন আমেরিকান সাইকিয়াট্রির ছাত্র। তার গবেষণার বিষয় ছিল স্বপ্ন। পশ্চিমী সাইকোঅ্যানালিসিস তত্ত্ব, ফ্রয়েড, জাং, লাকা পড়ে যখন সে ক্লান্ত, তখন তার চোখে পড়ে উপনিষদের একটা উক্তি। কি বলতো? আমি কি করে জানবো, আপনি বলুন। মানুষের মন হলো আয়নার মতন, সেখানে বিশ্বের ছায়া পড়ে। আর যখন মানুষ ঘুমোয় তখনই সেই আয়নাটা বুজে যায়। সেই আয়নায় আর বহির্বিশ্বের ছায়া পড়ে না। তখন সেখানে এসে বসেন পরমাত্মা, মানুষের আত্মা, যার এক টুকরো প্রকাশ মাত্র। বাপ রে বাপ! সেইটি পড়ে তার মাথাটা গন্ডগোল হয়ে যায়। তার মাথায় চাপে প্রথমত তাকে সংস্কৃত শিখতে হবে, এবং দ্বিতীয়ত তাকে উপনিষদটা পুরোপুরি জেনে ফেলতে হবে। তারপর সে সোজা উড়ে চলে আসে ভারতবর্ষে এবং গিয়ে পৌঁছয় বেনারসে। তারপর কি হয় বলতো? কি?
বেনারসের সাধুরা তাকে প্রচুর নেশা করিয়ে বিশ্বাস করিয়ে দেয় যে সত্যি সত্যি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। চলে যায় তার স্বপ্ন নিয়ে গবেষণা। সে নিজের জীবনটাকেই স্বপ্ন বানিয়ে ফেলতে শুরু করে। বেনারস থেকে আরো অনেক দলে পড়ে অনেক ঘাটে মিশে এসে পৌঁছয় এই কলকাতায়। আর আমি তাকে আবিষ্কার করি শিয়ালদা স্টেশনে। নেশায় অসুস্থ হয়ে সে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়ে আছে। পুলিশ তাকে দেখছে সন্দেহজনক দৃষ্টিতে। তার হাত ক্ষত বিক্ষত। পরে শুনেছিলাম সে নিজেই নাকি নিজের হাত চিরেছিল ব্লেড দিয়ে। সর্বনাশ! কেন? চড়কের মেলা দেখনি কখনো? দেখনি কাঁটাওয়ালা চাবুক কেমন লোকে নিজের ইচ্ছে পিঠে সপাত সপাত করে চালায় নিজেই? সেই একই কারণে আমি দেখলাম একটা রোগা শ্বেতাঙ্গ যুবক শুয়ে আছে প্ল্যাটফর্মে। তার চুলে বহুদিনের নোংরা, মুখে না কাটা দাড়ি, তার ঝোলাটা খুলে গেছে। ঝোলার ভিতর থেকে বেরিয়ে পড়েছে 2-3টে বই। একটা শঙ্করাচার্যের লেখা উপনিষদের ভাষ্য, আর অন্যটা ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। আরেকটা কি আমি বুঝতে পারলাম না। কি করলেন আপনি? আমি ছেলেটির দিকে এগিয়ে গিয়ে দেখলাম সে সংজ্ঞাহীন, এবং তাকে দেখে মনে হলো এই মুহূর্তে তার চিকিৎসা না করালে আর হয়তো তাকে বাঁচানো যাবে না। ভাগ্যক্রমে সেই সময় আমার সঙ্গে এক রিহ্যাবিলিটেশন সেন্টারের সম্পর্ক ছিল। মানে সেখানে গিয়ে আমি কাউন্সেলিং করতাম আর কি। আমি করলাম তাদের ফোন। তারা এসে ছেলেটিকে নিয়ে গেল। আমি টাকা পয়সা দিলাম। 1 সপ্তাহ সেখানে আমি গেলাম না। শুনলাম প্রচন্ড ভায়োলেন্ট হয়ে গেছে। নেশার জিনিস না পাওয়ায় শারীরিক অসুবিধা হচ্ছে রীতিমতো। আমি 10 দিনের দিন গেলাম। তখনও মাঝে মাঝে ছেলেটি ভায়োলেন্ট হয়ে উঠছে, কিন্তু বেশিরভাগ সময় শান্ত আছে। আমার সঙ্গে সেই শান্ত অবস্থায় 2-একটা কথা হলো। বলল ওর নাম, পরিচয়, কাজকর্ম, ভারতে আসার আসল উদ্দেশ্য কি ছিল সেই ব্যাপারেও বলল। আমি বললাম কিছুদিন ওর টাকা পয়সার দায়িত্ব আমি নিচ্ছি, ও যেন সুস্থ হবার একটা চেষ্টা করে। কৃতজ্ঞ চোখে আমার দিকে তাকালো কেম্প। আমি বুঝলাম মনে মনে ও নিজেও এরকম কিছু একটাই চাইছিল। ও চাইছিল না আর উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়াতে। তারপর আর কি, কেম্প সুস্থ হয়ে উঠল 3 মাসের মধ্যে। বিশাল মনের জোর ছেলেটার। প্রায় সব নেশা ছেড়ে দিল আর ফিরে গেল নিজের ইউনিভার্সিটিতে। উপনিষদ আর পশ্চিমী তত্ত্ব মিলিয়ে বেশ একটা তুলনামূলক স্বপ্ন বিশ্লেষণ রীতি খাড়াও করে ফেলল। সংস্কৃতটাও শিখে ফেলেছিল সত্যি সত্যি। আর টাকা জমিয়ে ওর পেছনে যা খরচ হয়েছিল আমার, সেসবও ফেরত পাঠিয়েছিল আমায়। ভাবতে পারছো কি জীবন! অসাধারণ। হ্যাঁ, তো সেই সেমিনারটায় গিয়ে কেম্পের সঙ্গে আমার দেখা। আমরা কেউই তো আগে থেকে জানতাম না যে দেখা হবে, তাই হঠাৎ দেখাটায় আমরা ভীষণ আনন্দিত হলাম। কেম্প এখন পেশাদার চিকিৎসক। তার চেহারা দেখে মনে হয় সে যেন সত্যিই উপনিষদের আর্য সাধু, শুধু কোট প্যান্ট পরেছে এই মাত্র। সে আমাকে একটা অদ্ভুত গল্প বলল। কি গল্প? বলবো। চল এক কাজ করি, বাড়ির দিকে পা বাড়াই। যেতে যেতে গল্প বলা যাবে। চাই কি আমার বাড়িতে কিছুক্ষণ আড্ডা দিয়ে যেতেও পারো? যা চাই সব কি আর পারি স্যার? বাড়িতে এখন গিন্নি আছেন। বেশ, আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে ফিরেই যাবে তাহলে। কিন্তু এখন একটু উঠি, অনেকক্ষণ বসে থাকা হলো। বাবা, যা কথা তাই কাজ। শটান চেয়ার থেকে উঠে পড়লেন ডাক্তার পাকরাশি। কি আর করা, আমাকে উঠতে হলো। চায়ের বিল মিটিয়ে পথে বেরোলাম আমরা দুজন। বেরিয়েই বিড়ি ধরালেন ডাক্তার পাকরাশি। মধ্য কলকাতার অটো আকীর্ণ গলিপথ ধরে আস্তে আস্তে ডক্টর পাকরাশির বাড়ির দিকে চললাম আমরা। আমি বললাম, কই শুরু করুন, আপনার সেই ক্যাম্প কি বললো আপনাকে? ও হ্যাঁ, শোনো, তোমাকে তো বললামই ক্যাম্প এখন পেশাদার চিকিৎসক হয়ে উঠেছে। বহু রোগী হয়েছে তার, যারা তার কাছে নিয়মিতই আসে মানসিক অসুস্থতার জন্য পরামর্শ নিতে। বহু অদ্ভুত লোকের সঙ্গে তার পরিচয়। এরকমই একজনের কথা সে আমাকে শোনালো। ছেলেটির নাম স্টিফেন। সে একজন ছাত্র, মেডিকেল পড়ে একটি কলেজে। ছাত্রদের একটি হস্টেলে থাকে। যা স্টাইপেন্ড পায় তাই দিয়ে এই খরচ খরচা চালায় নিজের। ক্যাম্প তার হোস্টেলে একদিন গিয়েছিল নিজের এক বন্ধুর সঙ্গে দেখা করতে।
সেই বন্ধুটি তাকে বলে মেডিকেলের একজন ছাত্র নাকি তার হোস্টেলে থাকে, যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে ভয় পায়, রাতে কাঁদে। গোটা হোস্টেল তার উপর বিরক্ত। ছেলেটাকে দেখলে মনে হয় সে যেন এই জগতেই নেই। ক্যাম্পের খুব কৌতূহল হয়, একবার দেখতে ইচ্ছে করে সেই ছেলেটাকে। সে যায় ছেলেটার কাছে। ছেলেটি তখন ঘুমোচ্ছিল। তখন সকাল 11:30 বাজে। ক্যাম্প তার বন্ধুকে জিজ্ঞেস করে, ছেলেটি এখন ঘুমোচ্ছে কেন, ওর কাজকর্ম নেই? ক্যাম্পের বন্ধু উত্তর দেয়, স্টিফেন নাকি সারা রাত ঘুমোতে পারে না। ওর ঘুম আসে হয়তো সকালের দিকে, প্রায় বিকেল পর্যন্ত মরার মতো ঘুমোয়। তারপর ঘুম থেকে উঠে চলে যায় ইউনিভার্সিটিতে, রিসার্চ করছে কি বেশ নিয়ে। গাইডের সঙ্গে কথাবার্তা বলে লাইব্রেরি ওয়ার্ক করে যখন সে ফেরে তখন গভীর রাত্রি। সেই গভীর রাত্রি থেকে ভোর পর্যন্ত নাকি চলে তার পাগলামি। ক্যাম্প বলল এই গল্পটা শুনে সে উৎসাহ পেয়ে যায় সেই স্টিফেনের সঙ্গে কথাবার্তা বলার, কিন্তু সেদিন তার কথাবার্তা হয় না। সেদিন সে ওঠেই না। স্টিফেনের সঙ্গে তার কথা হয় এর বেশ অনেকদিন পরে। আবার সে যখন সেই হোস্টেলে যায় তখন কথা বলে, কিন্তু তার খুব একটা অস্বাভাবিক কিছু মনে হয় না। স্টিফেন ডাক্তারি পাশ করেছে, বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তার প্র্যাকটিস করতে ভালো লাগেনি খুব একটা। বরং নিজের মতো কাজ করার আগ্রহে সে গবেষণা করছে মেডিসিনের একটা বিশেষ বিভাগ নিয়ে। তার গবেষণার বিষয়টা অদ্ভুত। সে লাতিন আমেরিকার একটি বিশেষ অঞ্চলের কিছু ফুলের চিকিৎসা গুণ নিয়ে গবেষণা করছে। অদ্ভুত, একেবারে লাতিন আমেরিকা চলে গেছে কেন? ক্যাম্পো ঠিক একই কথা জিজ্ঞেস করেছিল স্টিফেনকে। তখন স্টিফেন তাকে শুনিয়েছিল এক অদ্ভুত গল্প। কি গল্প? বলি বলি, একটু দাঁড়াও, তার আগে কিছু বিড়ি সিগারেট কিনে আনি, রাতটা কাটাতে হবে তো আমায়। আমায় মোড়ে দাঁড় করিয়ে রেখে ভদ্রলোক চলে গেলেন সিগারেটের দোকানে। সকলের সঙ্গেই তার আলাপ। পাড়ার ছোঁড়াগুলোর সঙ্গেও তিনি আড্ডা মারেন, সে মারুন গে যান। আমি ভাবছি লোকজনের জীবন কি অদ্ভুত হতে পারে। আমরা তো জানি বাবা, অল্প স্বল্প পড়াশোনা করে একটা ঠিকঠাক চাকরি নিয়ে ফেললেই লাঠা ছুকে গেল। না, তারা নাকি গবেষণা করবেন। সে গবেষণা কর না বাপু, কিন্তু একটু দেখে শুনে ভেবেচিন্তে কর। কি সব বিষয়, কোথায় কোন ল্যাটিন আমেরিকান গভীর জঙ্গলে কোন ফুল পাওয়া যায়, সে ফুলের ভেষজ গুণ নিয়ে হাঁকা ডাকি। এত তো ওষুধ আছে পৃথিবীতে, সে খাও না। ওসব ফুল টুলের মধ্যে থেকে ওষুধ বার করতে যাওয়ার দরকার কি বাবু? শুনবে নাকি সেই গল্পটা?